সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ২ পর্বে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন বা আমার গত দুটো ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা জানবেন যে আ বিলেতের প্রথম বাঙালি বণিক, ইংরেজি ভাষার প্রথম ভারতীয় লেখক শেখ দীন মোহাম্মদ বৃত্তান্ত হারুন রশিদ সাহেবের লেখা এই বইটি আমরা পড়ছিলাম এবং কিছু অংশ আমরা শেষ করেছি প্রথম দিকের, এবং একেবারে শেষ অংশে আমরা যেটা আলোচনা করলাম, গত পর্বের শেষে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে বিলেতের অভিবাসী হওয়া প্রথম শিক্ষিত ভারতীয় বা শিক্ষিত বাঙালি প্রথম ৩ জন, তাদের মধ্যে শেখ দীন মোহাম্মদ অবশ্যই একজন। বাকি দুজনের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব যে ভিডিওটি সেটি অবশ্যই দেখবেন। তো আজকের পর্বটা, আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আজকের পর্বটা কিছুটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে যেহেতু এই বইটি মূলত শেখ দীন মোহাম্মদকে নিয়েই লেখা, ওনার জীবনের উপরই এই বইটি বেস করে লেখা হয়েছে, তো সে কারণে আসলে সবার স্বাভাবিকভাবেই আগ্রহ থাকার কথা শেখ দীন মোহাম্মদের জীবন নিয়ে। তো আজকে আমরা ওনার জীবনে প্রবেশ করতে যাচ্ছি, তার প্রথম জীবন যেটি, সেটি নিয়েই আজকে আমরা আমাদের ন্যারেশন বা পড়া শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি শুরু করছি। দীন মোহাম্মদের প্রথম জীবন। দীন মোহাম্মদের জন্ম হয়েছিল পাটনা শহরে পলাশী যুদ্ধের ২ বছর পর। ১৭৫৯ সালে যখন দীন মোহাম্মদের জন্ম হয়, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের পরিধি বেশি দূর যায়নি। শুধু বাংলা ও বিহারের একাংশে তাদের নিয়ন্ত্রণ ছিল। তার পিতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সুবেদার পদে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে পাটনা শহরে বসবাস করতেন। বিহারের একটা গ্রামে কোম্পানির সাথে স্থানীয় জমিদারদের খাজনা আদায় সংক্রান্ত বিবাদে তিনি যখন খুন হন, তখন দীন মোহাম্মদের বয়স মাত্র ১১ বছর। পিতার মৃত্যুর পর দীন মোহাম্মদের পরিবার অসহায় হয়ে পড়ে। পিতৃহীন সন্তানকে মা সবসময় আগলে রাখতে চাইতেন, কিন্তু দীন মোহাম্মদকে হাতছানি দিত বাইরের জগৎ। ইংরেজদের চাকচিক্যময় জীবনের প্রতি সে ছিল প্রবলভাবে আকৃষ্ট। পাটনায় তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলকারী ইংরেজ অফিসারদের দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। এমনকি একদিন চুপি চুপি তাদের পিছু নিয়ে রাজা সীতাব রায়ের প্রাসাদের নাচ গানের আসরেও ঘুরে এসেছে। তার মধ্যে এমন বহির্মুখী প্রবণতা দেখে মা খুব শঙ্কিত ছিলেন। ইংরেজ বাহিনীর পেছনে ঘুরঘুর করতে গিয়ে দীন মোহাম্মদ পাটনায় কর্মরত লেফটেন্যান্ট বেকার নামে এক আইরিশ অফিসারের সাথে পরিচিত হয়। তার প্রবল আগ্রহের কারণে লেফটেন্যান্ট বেকার দীন মোহাম্মদকে নিজের সাথে কাজ করার জন্যে ক্যাম্প ফলোয়ার হিসেবে নিয়োগ দেন। সেই থেকে দুজনের মধ্যে যে গভীর বন্ধুতার জন্ম হয়, তা ১ যুগ পর দীন মোহাম্মদের ভবিষ্যতের গতিপথ আমূল বদলে দেয়। ক্যাম্প ফলোয়ার দীন মোহাম্মদ ১৭৬৯। ১১ বছর বয়সী এক বালকের উপযুক্ত কোনো চাকরি কোম্পানির সৈন্যদলে ছিল না। তাই প্রথম দিকে লেফটেন্যান্ট বেকার তাকে নিজের সহকারী বা ক্যাম্প ফলোয়ার হিসেবে কাজে লাগান। যদিও তাকে সৈন্যদের মতো পোশাক আশাক দেওয়া হয়েছিল, তবু ভালো পদ পাওয়ার উপযুক্ত বিবেচিত হতে ২৩ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। অবশ্য ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে করতে সে যখন আস্থাভাজন হয়ে ওঠে, তখন ক্যাম্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে কাজে লাগাতে থাকেন বেকার। প্রত্যেক অফিসারের অধীনে অন্তত ২ ডজন দেশীয় কর্মচারী কাজ করত। দীন মোহাম্মদ তাদের মধ্যে অন্যতম। সৈন্যদলে যোগ দিয়েও দীন মোহাম্মদকে তেমন কোনো যুদ্ধ বিগ্রহের ঝামেলায় পড়তে হয়নি, কারণ তার কর্তা বেকার সাহেব ছিলেন কোয়ার্টার মাস্টার, যাদের দায়িত্ব হল সেনাবাহিনীর পোশাক আশাক এবং রসদ সামগ্রী সরবরাহ করা। এসব কাজ করতে গিয়ে মূল সৈন্যবাহিনীর কোনো কাজে তাদের যুক্ত হতে হতো না। তাদের অধিকাংশ কাজকর্ম বা লেনদেন
ছিল স্থানীয় গ্রামবাসীদের সাথে। এসব কাজে মিস্টার বেকারের নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য আয় উন্নতিরও সুযোগ ছিল। 1771 সালে দীন মোহাম্মদ তার বাহিনীর সাথে প্রথমবারের মতো বিহারের বাইরে যায়। ওই এলাকা ইংরেজদের দখলে আসেনি তখন। সেখানে একটু প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। একবার ক্যাম্পে হামলা চালিয়ে স্থানীয় গ্রামবাসী বালক দীন মোহাম্মদকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। কোনো মতে ছাড়া পেয়ে ক্যাম্পে ফিরেছিল। সেই সময় কর্মনাশা নদীর তীরে মারাঠাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল ইংরেজ বাহিনী। দীন মোহাম্মদ তাদেরকে জনগণের শান্তি বিনষ্টকারী হিসেবে চিহ্নিত করেছিল। আবার কলকাতা ফেরার পথেও তাদের ওপর আক্রমণ চালিয়েছিল একদল পার্বত্যবাসী। দীন মোহাম্মদ যদিও তাদের পাহাড়িয়া দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু ঘটনার বিবরণ পড়ে মনে হয় স্বাধীন চেতা কোনো পার্বত্য জাতিগোষ্ঠী। 1772 সালের মে মাসে তাদের বাহিনী কলকাতায় পৌঁছানোর পর তাদেরকে আবার বহরমপুরে মার্চ করার নির্দেশ দেওয়া হয়। কোম্পানি তখন কলকাতা থেকে 120 মাইল দূরে বহরমপুরে নিজেদের বিশাল সৈন্যাবাস গড়ে তুলেছিল। তার পাশেই রাজধানী মুর্শিদাবাদ, যেখানে ইংরেজের পেনশনভোগী পুতুল নবাবকে বসিয়ে রাখা হয়েছে। দীন মোহাম্মদের পরিবার একসময় এই শহর থেকে পাটনার দিকে গিয়েছিল। ওই শহরে গিয়ে রাস্তায় নবাবের বহরকে দেখতে পেয়ে দীন মোহাম্মদ বেশ গৌরব বোধ করছিল। যদিও তখন নবাবের সৈন্য সামন্তের সংখ্যা অনেক কমিয়ে ফেলা হয়েছে কোম্পানির নির্দেশে। এসব কারণে মুর্শিদাবাদের পুরনো জৌলস হারিয়ে গেছে। কলকাতার তুলনায় মুর্শিদাবাদ নিতান্তই পশ্চাদপদ নগরীতে পরিণত হয়েছে। দীন মোহাম্মদের জীবনের এই পর্বে পরিবারের সাথে যোগাযোগ ছিল কি না, কিংবা তাদের সাথে কেমন সম্পর্ক ছিল, সে বিষয়ে কিছু লেখেননি। সম্ভবত এখান থেকেই তিনি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করেন। সৈনিক জীবনের অভিজ্ঞতা 1775। কিছুদিন পর দীন মোহাম্মদের ব্রিগেডকে পশ্চিমে যাওয়ার হুকুম জারি করা হলো। অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল পুরো বাহিনী। ওই দিকে সে কখনো যায়নি আগে, তাই নতুন নতুন এলাকার নানান দৃশ্য তাকে মুগ্ধ করে। কৌতূহলী কিশোরের দৃষ্টি দিয়ে আবিষ্কার করতে থাকে ভারতের অদেখা সব সৌন্দর্য এবং সংস্কৃতির নানান বিষয়। ভারতের প্রত্যেক রাজ্যের আলাদা রাজনৈতিক স্বাতন্ত্র্য ছিল। বেনারসের রাজা চৈত সিং ছিলেন কোম্পানির মিত্র। বেনারস শহরটা দীন মোহাম্মদের চোখে একটা পবিত্র ভূমি। তিনি বেনারস শহরের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে যে বর্ণনা দিয়েছিলেন, তাতে কোনো সংকীর্ণ সাম্প্রদায়িকতার পরিচয় দেননি। এলাহাবাদ ও দিল্লির বর্ণনা লেখার সময় তিনি মুঘলদের প্রাচীন গৌরব কিভাবে ম্লান হয়ে গেছে তার বর্ণনা দিতে গিয়ে আক্ষেপ করেছেন। সেই সময় মুঘল সম্রাট শাহ আলম মারাঠাদের হাতে বন্দী ছিলেন। অযোধ্যার কাছে বিলগ্রাম নামক স্থানে তাদের ব্রিগেড 2 বছরের জন্য ছাউনি ফেলেছিল। তখন কোম্পানি অযোধ্যার নবাবকে সাহায্য করার জন্য বাহিনীকে নিয়োজিত করেছিলেন। 1774 সালে অযোধ্যার নবাবের পক্ষে কোম্পানির সৈন্যরা যুদ্ধ করেছিল রোহিল্লাদের বিরুদ্ধে। দীন মোহাম্মদ অভিযোগ করেন, যুদ্ধে জেতার পর নবাব সুজাউদ্দৌলা একটি অপকর্ম করেন। তিনি পরাজিত রোহিল্লা নবাব শেখ রহমতুল্লাহর কন্যাকে ধরে নিয়ে আসেন এবং তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালান। সেই সময় সম্ভ্রম রক্ষার্থে রোহিল্লা রাজকন্যা নবাবকে ছুরিকাঘাত করেন এবং নিজেও পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। আহত নবাব পরে মৃত্যুবরণ করেন। কিছু ঐতিহাসিক
অবশ্য নবাবের মৃত্যু বিষয়ে অন্য কারণও বলেছেন। 1775-এর শেষের দিকে দীন মোহাম্মদ তার ব্রিগেডের সাথে অযোধ্যার নবাবের কাছে অবস্থান করার সময় নবাব আসফ উদ্দৌলার সৈন্যদের মধ্যে তৈরি হওয়া একটা বিদ্রোহ প্রত্যক্ষ করেছিলেন। বিদ্রোহ দমনের ঘটনায় কোম্পানির একটা ব্যাটালিয়নও কাজ করেছিল, কিন্তু কোম্পানি নবাবের ভাড়াটিয়া সৈন্য হিসেবে বেশি দিন কাজ করতে চাইল না, কারণ নবাবের অভ্যন্তরীণ কোন্দলগুলো কোম্পানির স্বার্থে আঘাত করতে শুরু করেছিল। তাই 1777 সালে বিলগ্রাম থেকে ক্যাম্প গুটিয়ে কোম্পানির সৈন্যরা চলে আসে। অফিসার পদে উন্নতি এবং পদত্যাগ 1781। দীন মোহাম্মদের জীবনের এই অধ্যায় ঘটনাবহুল এবং জটিল, কিন্তু তিনি এই অধ্যায়ের অনেক ঘটনা বইতে খুব সংক্ষিপ্ত আকারে বলেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য উল্লেখ করেননি। প্রফেসর ফিশার অধ্যায়টিকে অনুসন্ধানী গবেষণার মাধ্যমে উন্মোচিত করেছেন, যেটা তার পরবর্তী কর্মপন্থাগুলো বুঝতে সাহায্য করে। 1781 সালে লেফটেন্যান্ট বেকার ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। সেই সাথে দীন মোহাম্মদেরও পদোন্নতি হয়। সে প্রথমবারের মতো একটি অফিসিয়াল পদবীর অধিকারী হয়। বলা বাহুল্য, ক্যাপ্টেন বেকারের বদান্যতায় সেটা সম্ভব হয়েছিল। ক্যাপ্টেন বেকার নতুন দায়িত্ব নেওয়ার পর তার ব্যাটালিয়ন নিয়ে কানপুরের দিকে অগ্রসর হন। যাওয়ার পথে তিনি দীন মোহাম্মদকে স্থানীয় বাজার থেকে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় কেনাকাটার দায়িত্ব দেন। বেশ কিছু স্বর্ণমুদ্রা এবং কোম্পানির কাগজ দেন। 2 সেপাইকে নিয়ে সেই দায়িত্ব পালন করতে যাওয়ার পথে একটা তরমুজ ক্ষেতের মালিকের সাথে বিবাদ লেগে যায় তার এক সঙ্গীর। সেই সঙ্গী বাগানের তরমুজ মারিয়ে দিয়েছিলেন। মালিক তাকে সতর্ক করে দিলে সেপাইটা গোঁয়ার্তুমি করে মালিকের গায়ে হাত তোলে। তারপর মালিকের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে সেপাইটাকে বেদম পিটুনি দিয়ে খুন করে। সেটা দেখে অন্য সেপাই দ্রুত পালিয়ে যায়। দীন মোহাম্মদও অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে নেমে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারপর সাঁতরে নদী পার হয়ে প্রাণ বাঁচিয়েছিল। স্থানীয় ফৌজদারের সহায়তা নিয়ে কানপুরে পৌঁছাতে সক্ষম হন কয়েকদিন পর। সেই সময় পুরো ভারতবর্ষের জন্য একটা সংকটকাল ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পায়ে পায়ে পুরো ভারতবর্ষ গ্রাস করার পথে এগিয়ে যাচ্ছিল। একের পর এক রাজ্য জয় করে মানচিত্রের আয়তন বৃদ্ধি করে যাচ্ছিল। সেই সাথে বাহিনীর সৈন্যদলও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। ফলে কোম্পানির খরচও সেই অনুপাতে বেড়ে গিয়েছিল। তার সাথে যুক্ত হয়েছিল কোম্পানির কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতি। ফলে কোম্পানির তহবিলে প্রায়ই সংকট দেখা দিতে থাকে। তখন কোম্পানি মরিয়া হয়ে উঠেছিল বাড়তি আয়ের জন্য। বিভিন্ন রাজ্যের সাথে কোম্পানির চুক্তি ছিল কে কত রাজস্ব দেবে কোম্পানির তহবিলে। কোনো কোনো রাজা তহবিলের সেই খাই মেটাতে পারছিল না। তেমন একটা সমস্যা দেখা দিল বেনারসে। কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী বছরে 23 লাখ রুপি খাজনা দেওয়ার কথা থাকলেও সে বছর রাজা চৈত সিং অপারগতা প্রকাশ করেন। চৈত সিং ছিলেন কোম্পানির অনুগত রাজা। 1775 সাল থেকে তিনি নিয়মিত খাজনা দিয়ে আসছিলেন, কিন্তু সে বছর অতিরিক্ত খাজনা পরিশোধে অপারগতা প্রকাশ করলে স্বয়ং গভর্নর ওয়ারেন হেস্টিংস চৈত সিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু চৈত সিংয়ের দুর্গ ছিল সুরক্ষিত। তার সৈন্যরা ছিল বেশ শক্তিশালী। আক্রমণ করতে গিয়ে হেস্টিংস নিজেই আটকে পড়লেন চৈত সিংয়ের হাতে। বিপদে পড়ে তিনি বাইরের সাহায্য কামনা করে জরুরি বার্তা দিলেন লখনৌতে। দীন মোহাম্মদের ব্যাটালিয়ন তখন লখনৌতে অবস্থান করছিল। খবর পেয়ে অন্য কয়েকটি ব্যাটালিয়ন এসে চৈত সিংয়ের হাত থেকে হেস্টিংসকে রক্ষা করে এবং নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। গভর্নরকে রক্ষা করার পরে
মেজর পপহ্যামের নেতৃত্বে ইংরেজদের আরেকটি শক্তিশালী বাহিনী এসে রাজা চৈত সিংয়ের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রবল আক্রমণে টিকতে না পেরে চৈত সিং পালিয়ে যেতে বাধ্য হন। তারপর ইংরেজ বাহিনী তার প্রাসাদ লুট করে 40 লাখ রুপি এবং প্রচুর পরিমাণে সোনাদানা হাতিয়ে নেয়। হেস্টিংসের নির্দেশে লুট করা অর্থ কোম্পানির অফিসার এবং সৈন্যরা ভাগ বাঁটবারা করে নেয়। গভর্নর হেস্টিংস নিজেই বড় একটা অংশ দখল করে। মেজর পপহ্যাম 3 লাখ রুপির মতো ভাগ পায়। প্রত্যেক ক্যাপ্টেন পেয়েছিল 22,000 রুপি। এমনকি সৈনিকরাও প্রত্যেকে 50 রুপি করে পেয়েছিল। এই ব্যাপক লুটপাটের খবর লন্ডনে কোম্পানির সদর দপ্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে তদন্ত করা হলে হেস্টিংস থেকে শুরু করে বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। লুট করা সব টাকা কোম্পানির তহবিলে জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশ্য দীন মোহাম্মদ ও ক্যাপ্টেন বেকার সেখান থেকে কোনো ভাগ পাননি, কারণ চৈত সিং বিরোধী সেই অভিযানে তাদের ব্যাটালিয়ন উপস্থিত ছিল না। তার পরের বছর অর্থাৎ 1782 সালে এমন একটা ঘটনা ঘটে যেটার কারণে ক্যাপ্টেন বেকার তার বাহিনী থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। দীন মোহাম্মদ তার বইতে এই পদত্যাগের কথা উল্লেখ করলেও তার পেছনের কারণ উল্লেখ করেননি। প্রফেসর ফিশারের গবেষণা সূত্র ধরে জানা যাচ্ছে 1782 সালের শুরুতে গভর্নর হেস্টিংস ক্যাপ্টেন বেকারকে একটা দায়িত্ব দিয়েছিলেন। বেনারসে ধর্মা দুবে নামের এক ব্রাহ্মণকে খুন করা হয়েছিল। 3 খুনিকে গ্রেফতার করার জন্য বেকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাদের গ্রেফতার করতে গিয়ে পুরো গ্রামের ওপর অত্যাচার চালিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ফলে গভর্নর তাকে পদত্যাগ করার হুকুম দিয়েছিলেন। যদিও কোম্পানির বেনারস প্রতিনিধি ঘটনার তদন্ত করে বেকারকে নির্দোষ ঘোষণা করেছিলেন, তবু ক্যাপ্টেন বেকার পদত্যাগ করার সিদ্ধান্তে অটল থাকেন। অল্প সময়ের ব্যবধানে ক্যাপ্টেন বেকারের পথ অনুসরণ করে দীন মোহাম্মদও চাকরি থেকে ইস্তফা দেন। পদত্যাগ করার পর ক্যাপ্টেন বেকার ও দীন মোহাম্মদ কয়েকটা নৌকা ভাড়া করে সুন্দরবনের মাঝ দিয়ে ঢাকা গিয়েছিলেন। দীন মোহাম্মদের ঢাকা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঢাকার একটি বিখ্যাত কামান সম্পর্কে বিস্তারিত বিবরণ। কালু জমজম নামে বুড়িগঙ্গার গর্ভে হারিয়ে যাওয়া কামানের একমাত্র স্মৃতিচারণ। ঢাকায় এখন গুলিস্তানের কামান নামে যেটি আছে সেটার নাম বিবি মরিয়ম। কালু জমজম তার চেয়েও বড় ছিল। মীর জুমলা 2টি কামানই বানিয়েছিলেন ঢাকার প্রতিরক্ষার জন্য। ঢাকা থেকে কলকাতায় ফেরার পর ক্যাপ্টেন বেকার হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন সব গুটিয়ে আয়ারল্যান্ডে ফিরে যাবেন। দীন মোহাম্মদকেও তার সঙ্গী হওয়ার প্রস্তাব করলেন। দীন মোহাম্মদ যেন এরকম একটা প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন। অতঃপর যাত্রার প্রস্তুতি শুরু হলো। তো এই অংশ পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, শেখ দীন মোহাম্মদ মানুষটি কীরকম ছিলেন, তার চরিত্র বা তার চিন্তাভাবনা কীরকম ছিল সে ব্যাপারে আমরা বেশ কিছু এখানে জানতে পারলাম। বিশেষ করে তার প্রথম জীবন যে অংশটি, সেখানে তার সাথে কি হয়েছিল আপনারা শুনলেন যে মাত্র 11 বছর বয়সে তার বাবাকে তিনি হারিয়েছেন এবং তার বাবা একজনের হাতে খুন হয়েছিলেন, যেটা খুবই দুঃখজনক একটি বিষয় যে তার জীবনে এরকম কিছু তাকে দেখতে হয়েছে। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারলাম যে উনি তখনকার বাংলার রুলিং ক্লাস যে মানুষগুলো ছিলেন তাদের সাথে তার কোনোরকম একটা কানেকশন ছিল। তার বাবা যেহেতু কোনোরকম কানেকশন না, তার বাবা সেখানেই সেই দরবারই কাজ করতেন, তো সেই কারণে তার একটা যোগাযোগ ছিল, একটা টাচ ছিল। এবং সেটার সূত্র ধরেই আমরা দেখতে পেলাম যে তিনি কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যদল সেখানে যোগ দিলেন। সেখানে তাকে দেওয়ার মতো কোনো পদ ছিল না শেখ দীন মোহাম্মদকে, সেই জন্য তাকে ক্যাম্প ফলোয়ার হিসেবে লেফটেন্যান্ট বেকার তাকে সুযোগ করে দিয়েছিলেন কাজ করার। এবং এই দুইজনের মধ্যে খুবই
গভীর একটি সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, যেটা আপনারা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং তার সৈনিক জীবনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমরা শুনতে পেলাম, যেখানে তাকে বিপদে পড়তে হয়েছে বেশ কয়েকবার। আপনারা শুনলেন যে একটি ঘটনা যেখানে তার সাথে 2জন সেপাইকে পাঠানো হয়েছিল বাজারে কিছু সাপ্লাইজ, আর্মিদের যে সাপ্লাইজগুলো থাকে সেরকম কিছু জিনিসপত্র আনার জন্য। এবং সেই 2জন সেপাইয়ের মধ্যে একজন তরমুজ মালিকের খেতে গিয়ে তরমুজ অযথাই নষ্ট করেন, মারিয়ে দেন, এবং সেটার প্রতিবাদ করলে তিনি দুর্ব্যবহার করেন এবং পরবর্তীতে গ্রামবাসী সবাই চিৎকার চেঁচামেচি শুনে আসেন, এসে সেই সেপাইকে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেন। তো তিনি কোনো মতে নদীতে লাফ দিয়ে তার জীবন বাঁচিয়েছিলেন, না হলে হয়তো আমরা দীন মোহাম্মদের ব্যাপারে আজকে কিছুই শুনতে পারতাম না। উনি যদি সেদিন সেখান থেকে রেহাই না পেতেন, যে কোনো কিছু হতে পারত। তো এটা ক্লোজ ব্রাশ উইথ ডেথ, ইংরেজিতে যেটা বলে যে ক্লোজ এনকাউন্টার উইথ ডেথ, সেরকম কিছু শেখ দীন মোহাম্মদের জীবনে ঘটেছে। এবং যেহেতু উনি সৈনিক দলে কাজ করছেন, এরকম টুকটাক ঘটনা আমার মনে হয় বলতে হয়তো একটু আজব লাগবে, কিন্তু এরকম টুকটাক ঘটনা অনেকটা স্বাভাবিক যদি আপনি সৈন্য হয়ে থাকেন, কোনো সেনা দলে থাকেন। তো আরও বিভিন্ন রকমের ঐতিহাসিক তথ্যও কিন্তু আমরা পাই। শুধুমাত্র যে শেখ দীন মোহাম্মদের ব্যাপারে আমরা তথ্য পাচ্ছি তা নয়, এখানে কোম্পানি আমলের বাংলা যেসব ইতিহাস আছে সেটার অনেক কিছুই এখানে শুনতে পাওয়া যায়। বিভিন্ন রাজা এবং তাদের করে যাওয়া কর্মের কথা আমরা শুনতে পাচ্ছি। যেরকম একজন নবাব বিশাল বড় একটি অপকর্ম করেছেন, একজন রাজকন্যাকে উনি তুলে নিয়ে এসেছিলেন এবং সেই রাজকন্যা নিজেকে রক্ষা করার স্বার্থে নিজের পেটে ছুরি চালিয়ে দেন এবং নবাবকেও আহত করেন। পরবর্তীতে নবাবও কয়েকদিন পর মৃত্যুবরণ করেন। তো এরকম কিছু ঘটনা, একেবারে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একরকম বলা যেতে পারে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু শেখ দীন মোহাম্মদ মোটামুটি ওরকম সময় এই সব কিছু লিখেছেন, ঠিক যেই সময় এগুলো হয়েছিল, এই কারণে আমরা একরকম ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্টই বলতে পারি যে আমরা পাচ্ছি। তো এই অংশের শেষে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট বেকারকে কোম্পানির তরফ থেকে যখন একটি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার নামে যে অভিযোগ উঠেছিল, এটা সত্যি কি না এই বিষয়ে খুব ডিটেইলড আকারে বলা নেই, কিন্তু পরবর্তীতে যখন এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে পাঠানো হয়, তদন্ত করতে পাঠানো হয়, তখন লেফটেন্যান্ট বেকারকে সম্পূর্ণ নির্দোষ পাওয়া যায়। কিন্তু তারপরও লেফটেন্যান্ট বেকার রাজি ছিলেন না এখানে আর থাকতে। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি চলে যাবেন। পরবর্তীতে একটা সময় তিনি আয়ারল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা যেটা পড়লাম। এবং আমরা যেরকম আশা করছিলাম যে আমরা যখন শেখ দীন মোহাম্মদের ব্যাপারে যে তিনি মানুষটা কেমন ছিলেন, তার চিন্তা ভাবনা কেমন ছিল, সেটা যখন আমরা দেখতে পেলাম, তখন কিন্তু আমরা একরকম ধারণাই করতে পারছিলাম যে উনি মুখিয়ে আছেন বিলেতে যাওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য। তো এটা যখন ঘটলো, যখন লেফটেন্যান্ট বেকার তাকে সেই প্রস্তাবটা দিলেন তার সাথে বিদেশে যাওয়ার জন্য, তখন কিন্তু তিনি আকাশের চাঁদ হাতে পেলেন। একটা মানে যেটা তিনি চাচ্ছিলেন, না চাইতেই মেঘ, না চাইতেই বৃষ্টি যেটাকে বলে, একরকম সেটা হয়ে গেল। তো আমার মনে হয় এখানেই আপাতত আমরা শেষ করি যে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু পরবর্তীতে কি হলো, বিদেশে তিনি কিভাবে গেলেন, বিদেশে যাওয়ার পর কি হলো, এটা আমরা আস্তে আস্তে যত গল্পের গভীরে যাব, যত অগ্রসর হব, তত আমরা সে ব্যাপারে জানতে পারবো। আমার মনে হয় আজকে এ পর্যন্তই থাক। আপনার যদি আমার ন্যারেশন পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ ভালো থাকুন।